and welcome my dear student. আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। ক্লাস 12 এর প্রথম নাটকের প্রথম ক্লাস আমরা আগের দিনই শুরু করেছিলাম। আজকে আমরা তোমাদের নাটকের ইন্ট্রোডাকশনের পর আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নাটকের মেন টেক্সট। সম্পূর্ণ নাটকটি অর্থাৎ রাইডার্স টু দ্য সি পুরো নাটকটি কিন্তু আমি লাইন ধরে ধরে প্রত্যেকটি অংশে নিখুঁত ব্যাখ্যা সহকারে পড়ানোর চেষ্টা তোমাদেরকে করব এবং তোমরা অবশ্যই পুরো গল্পটা বা পুরো নাটকের গল্পটা ধৈর্য সহকারে শুনবে। তো চলো আজকে শুরু করা যাক আমাদের নাটকের প্রথম পার্ট রাইডার্স টু দ্য সি এর মেন টেক্সট। আসা যাক আজকে আমাদের টেক্সট। প্রথমেই যে কথাটা আমি বলে দিলাম যে আমাদের এই নাটক পরিচালিত হচ্ছে অ্যারান আইল্যান্ড বলে একটি যে দ্বীপ রয়েছে আয়ারল্যান্ডের ওয়েস্ট কোস্ট অর্থাৎ আয়ারল্যান্ড দেশটির পশ্চিম সমুদ্র তটবর্তী এলাকাতে। এই নাটকটা সেখানকার লোকজনদের জীবনযাত্রাকে কেন্দ্র করে পরিচালিত এবং নাটকের সেন্টেন্স স্ট্রাকচার যেটা দেখতে পাবে সেই সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু নর্মাল সেন্টেন্স স্ট্রাকচারের থেকে আলাদা। এইগুলোকে আমরা কিন্তু আনগ্রামাটিক্যাল বলতে পারি না। মনে হতে পারে যে স্যার গ্রামাটিক্যাল স্ট্রাকচার তো মানেনি। মনে রাখবে, বারবার বলছি, প্লে ইজ দ্য রাইটিং ফর্ম অফ ডায়ালেক্ট অর্থাৎ কথোপকথনের রাইটিং ফর্ম হচ্ছে কি প্লে। নাটকে সেই ফর্মটাকেই ব্যবহার করা হয় যে ফর্মের সাধারণ মানুষ বা সেই অঞ্চলের মানুষ কথা বলে। অ্যারান আইল্যান্ডের লোকেরা কিন্তু এইরকমই ভাঙা চোরা ইংলিশ দিয়েই কথা বলে, অর্থাৎ তাদের সেন্টেন্স স্ট্রাকচার দেখে ঘাবড়ানোর কিছু নেই। কিছু কিছু জায়গায় অড লাগবে, সেগুলো অবশ্যই মানে পড়ে পড়ে আমি বলে দেব। তবে নাটকে যাওয়ার আগে প্রথমেই এই নাটকের যে চরিত্রগুলো আছে তার সঙ্গে একটু পরিচয় ঘটিয়ে নিই। আগের দিন বলেছিলাম এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে নর্মালি চরিত্র সংখ্যা অত্যন্ত সীমিত হয়। এখানেও দেখতে পাবো অত্যন্ত সীমিত চরিত্র এবং চরিত্রগুলোর মধ্যে প্রধান অর্থাৎ অন স্টেজ যারা পারফর্ম করছে এবং অধিক কথা বলছে সেটার সংখ্যা মাত্র 4টি। 4টের মধ্যে একটা ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারটা কেবল কিছুক্ষণের জন্য উপস্থিত থাকবে, তারপরে তার আর অস্তিত্ব থাকবে না। ক্যারেক্টারের নাম তোমরা আরো অনেক পাবে, বাট তাদেরকে কাউকে অন স্টেজ পাবে না। 4 জনকে মূলত অন স্টেজ বেশি পাবে। প্রথম আমাদের নাটকের যিনি হিরো বা হিরোইন যাই বলো তোমরা, এখানে হিরোইন বলবো না, কারণ বেসিক্যালি হিরোইন বলতে রোমান্টিসিজম করা বোঝায়, অর্থাৎ যেখানে তার একজন হিরো উপস্থিত থাকবে। কিন্তু আমাদের নাটকে কোনো হিরো নেই, মানে হিরো বলতে যেটা আমরা মেল ফিগার হিরো বুঝি। তো এখানে আমাদের মরিয়াই কিন্তু হিরো, সে কিন্তু হিরোইন নয়। এটা যেন মাথায় থাকে, মানে নারী চরিত্র মানেই সে হিরোইন, সেটা যেন আমরা ভেবে না নিই। এখানে মরিয়াই হিরো। তো আমরা পাবো মরিয়া অ্যান ওল্ড লেডি, হ্যাঁ, বয়স্ক মহিলা। আমরা দেখতে পাবো তার যথেষ্ট বয়স হয়েছে, বার্ধক্যের ধারে এসে তিনি এখন বসেছেন এবং সেই সময় তার জীবনযাত্রা কেমন করে কাটছে সেটা নিয়ে গল্প। দ্বিতীয়ত তার 2 মেয়ে, একজন তার নাম ক্যাথলিন এবং আরেকজনের নাম নোরা। শিল নোরা ভেবে নিও না আবার, হ্যাঁ, মানে ক্যাথলিন মানে যার বয়স 20 বছর, নোরা তার বয়স আমাদের দেয়া নাই, তবে সে প্রবাবলি ক্যাথলিনের থেকে ছোট। এটা আমাদের কথোপকথন যখন হবে সেই কথোপকথনের মধ্য থেকেই তোমরা বুঝতে পারবে, প্রবাবলি নয় সিওরলি আর কি বুঝতেই পারবে। এরপর আরেকটা চরিত্র যেটা মেন, দ্যাট ইজ বার্টলে, BARTLEY, বার্টলে। ওকে, তো এই 4 জন হচ্ছে প্রধান চরিত্র। এছাড়াও আরেকজনের নাম তোমরা বেশ কয়েকবার পাবে, দ্যাট ইজ মাইকেল, যার উপস্থিতি কিন্তু স্টেজে একবারও থাকবে না। আরেকজনের নাম তোমরা বেশ কয়েকবার পাবে, দ্যাট ইজ দ্য ইয়ং প্রিস্ট, অর্থাৎ যুবক প্রিস্ট যেটা হয়ে থাকে খ্রিস্টানদের যিনি প্রিস্ট হয়ে থাকেন সেই যুবক প্রিস্ট। এবং এই শব্দটা থেকে তোমরা একটা জিনিস আইডিয়া করতে পারছো, এই নাটকটা যে ধর্মের উপর বা যে রিলিজিয়ানের উপর পরিচালিত হচ্ছে, দ্যাট ইজ দ্য ক্রিশ্চিয়ানিটি, অর্থাৎ ক্রিশ্চিয়ান রিলিজিয়ান পাবলিকদের মধ্যেই কিন্তু এটা পরিচালিত হচ্ছে। এবং কেন আমি রিলিজিয়ানের কথাটা বললাম, কারণ এই গোটা নাটক জুড়ে বিভিন্ন জায়গায় রিলিজিয়াস ফেইথ বা কাইন্ড অফ সুপারস্টিশন বলতে পারো, কুসংস্কারের ছায়া কিন্তু বহুল পরিমাণে পাবে। কারণ অ্যারান আইল্যান্ড কিন্তু প্রত্যন্ত অঞ্চল, নর্মালি শহর অঞ্চলের থেকে গ্রামাঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে কুসংস্কারের ছায়াটা কিন্তু বেশি লক্ষ্য করা যায়। এবং লেখক এটা কিন্তু অ্যারান আইল্যান্ডে থাকা অবস্থায় খুব ভালোভাবে অবজার্ভ করেছেন এখানকার মানুষগুলো কি কি কুসংস্কারে বিশ্বাস করে, আর তারই ছোটখাটো ডিটেলস সমস্ত কিন্তু তিনি প্রয়োগ করেছেন আমাদের এই নাটকে। আশা করি ক্যারেক্টারগুলো আমাদের কাছে ক্লিয়ার হলো। এছাড়াও একেবারে নাটকের শেষের দিকে কিছু মহিলাকে তোমরা স্টেজে আসতে দেখতে পাবে। তারা পার্টিকুলার কোনো একটা রিজনে আসছে এবং ওইটুকু সময়ের জন্য, অর্থাৎ এদেরকে ক্যারেক্টার হিসেবে ধরা চলে না, এরা নিতান্তই মাইনর ক্যারেক্টার। মেজর ক্যারেক্টার আমাদের এই 4টে, মরিয়া, ক্যাথলিন, নোরা এবং বার্টলে। ওকে, এবার শুরু করা যাক গল্পটা, আমাদের টেক্সট।
নাটক বা গল্প শুরু হচ্ছে যেখান থেকে। সারপ্রাইজিংলি নর্মালি নাটক ম্যাকবেথ তোমরা যখন পড়েছো দেখেছো এটা ইন আ গ্রান্ডারাস ওয়ে, মানে রাজকীয় ভাবে শুরু হচ্ছে, যুদ্ধ হচ্ছে ব্যাটল ফিল্ডে। কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়েছিলে ক্লাস 11-এ ওই যে দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টির যে লাস্ট সিকোয়েন্সটা ছিল, লাস্ট যে সিনটা ছিল, সেখানে তোমরা কি দেখেছিলে? আমাদের যখন ওই ছোট্ট মেয়েটি যাচ্ছে ওই গরিব বস্তির ঘরে, গরিব বস্তির ঘরে যে ডেসক্রিপশনটা পেয়েছিলে না, এখানে গল্পটাও শুরু হচ্ছে ঠিক সেইভাবেই। অদ্ভুতভাবে শুরু হচ্ছে একটা কটেজ কিচেনের ডেসক্রিপশন দিয়ে। কটেজ কিচেন, কুঁড়ে ঘরের কিচেন অর্থাৎ রান্নাঘরের বর্ণনা দিয়ে। নর্মালি রান্নাঘর বলতে আমরা কি বুঝবো? সেখানে রান্নার বিভিন্ন সরঞ্জাম থাকবে, বাট রান্নাঘরের রান্নার সরঞ্জাম রাখা বিলাসিতা কাদের জন্য? গরিবদের জন্য। কারণ গরিবদের নিজেদের থাকার ঘরটাই ঠিক করে নেই, সেখানে রান্নাঘরে যে কেবল রান্নারই জিনিস থাকবে, এটা তো বিলাসিতাই হবে। এগুলো বড় লোকেরা মেনটেন করতে পারে, বা যাদের মধ্যে একটু ক্ষমতা রয়েছে তারা এটা মেনটেন করতে পারে। কিন্তু গরিব লোকেদের যেটাই রান্নাঘর, সেটাই হয়তোবা তাদের শোবার ঘর, সেটাতেই হয়তোবা তাদের ওই স্টোর রুমও বলতে পারো। যদি বা শোবার ঘর না হয়, সেটা তাদের স্টোর রুমও হয়। হ্যাঁ, আমাদের এখানে যে কটেজ কিচেনের পরিচয়টা পাবে সেটা কাইন্ড অফ স্টোর রুমও বটে। দেখো গল্প শুরু হচ্ছে, কি বলছে? কটেজ কিচেন, ওকে, একদম ব্র্যাকেটের অংশ থেকে আমরা পড়ছি, এর আগের অংশ তোমাদের বলে দিয়েছি। কটেজ কিচেন উইথ নেটস, oil skins, spinning wheel, some new boats standing by the wall, etc. তাহলে শুরুতেই এইগুলো কিন্তু ডেসক্রাইব করা হলো যে কি কি আছে তাদের কিচেনে। কিচেনে দেখো, কিচেনের জিনিসপত্র বাদ দিয়ে সব কিছুই রয়েছে। কি কি রয়েছে? প্রথমেই যে জিনিসটা আছে দেখো, নেটস আছে, জাল। কেন জাল? এই যে বলেছি অ্যারান আইল্যান্ডাররা কোথায় বসবাস করে? অ্যারান আইল্যান্ডাররা বসবাস করে যে জায়গায়, সেই জায়গাটা তো সমুদ্র তীরবর্তী, এবং সমুদ্রের তীরে যে সমস্ত ব্যক্তিরা বসবাস করে, বেসিক্যালি দ্বীপে যারা বসবাস করে তাদের প্রধান জীবিকাই কিন্তু কৃষিকাজ, কৃষিকাজ বলছি, মৎস্য শিকার। কারণ এটাই তো তাদের খাবার যোগান দেবে। আগের দিন পড়া থেকে বলেছিলাম আইল্যান্ডারদের কাছে বা যারা দ্বীপে বসবাস করে তাদের কাছে সি ইজ দ্য গিভার অফ লাইফ অ্যান্ড অলসো দ্য টেকার অফ লাইফ, বা স্ন্যাচার অফ লাইফ বলতে পারো। প্রথমত স্ন্যাচার অফ লাইফ সেটা নিয়ে আমরা পরে আলোচনায় আসছি। প্রথম যেটা হচ্ছে গিভার অফ লাইফ। এখানে লাইফ বলতে জীবন দেওয়া, মানে জীবনের রসদ, খাবার। দেখো এরা যদি মাছ শিকার করতে না যায় বা মৎস্য শিকারে না যায়, তাহলে এদের দিনের খাবার জুটবে না, কারণ ওই মাছ বিচেই তাদের দুটো পয়সা আসবে, সেখান থেকে তারা অন্যান্য খাদ্যবস্তু কিনতে পারবে। তাই স্বাভাবিকভাবে আইল্যান্ডারদের কিচেনের মধ্যে যে একটা নেট থাকবে, এটা ব্যতিক্রম কিছু নয়, জাল থাকবে। সেই প্রথমেই দেখো সেই জন্য নেটটার কথা উল্লেখ করা হলো। তারপরে আর কি বলা হয়েছে? অয়েল স্কিনস আর স্পিনিং হুইলস। স্পিনিং হুইলসের ছবিটাকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে। মানে এরা মেইনলি কি করে না, ওই ঘরেতেই বিভিন্ন জামা কাপড় বনে তৈরি করে। গরিব মানুষ তো, বাজার থেকে কেনার ক্ষমতা হয়তো এদের অতটা নেই, যতটুকু পারে নিজেরাই নিজেদের কাজটুকু সেরে নেয়। আর কি রয়েছে? সারপ্রাইজিংলি যে জিনিসটা লক্ষণীয়, সাম নিউ বোটস। আমি আগের দিনই বলেছিলাম বোটস দেখতে পাবে। দিস বোটস আর নট ফর রাইটিং বোটস, আমরা যে বোর্ডে লিখি সেই বোর্ড নয়। দিস বোটস আর ফর মেকিং কফিন, অর্থাৎ কফিন তৈরি করার জন্য। ক্রিশ্চিয়ান তো, তাদের বিউরিয়াল কিভাবে হয়? কফিনের মধ্যে ভরে, মানে সমাধি কিভাবে হয়? কফিনের মধ্যে ভরে তারপর তাদের সমাধি হয়। তাই কফিন তৈরি করার জন্য আগে থেকে ঘরের মধ্যে প্রস্তুত রয়েছে হোয়াইট বোর্ড। আর কি রয়েছে দেখো, এবার আমরা আবার কি রয়েছে দেখি, আর এটসেট্রা দেওয়া রয়েছে ওটার পর। এরপর বলছে ক্যাথলিন, আ গার্ল অফ অ্যাবাউট 20। দেখো এখানেই দাগ দিতে হবে আমাদের, কারণ প্রথমেই আমরা একটা শর্ট কোশ্চেন পেয়ে গেলাম। ক্যাথলিন তার বয়স কত? 20 বছর। ফিনিসেস নেডিং কেক, সে কি করছে? নিডিং বা নেডিং কেক, অর্থাৎ কেক তৈরি করার জন্য যে মিক্সচারটা হয় সেটা তৈরি করছিল, তো সেটা শেষ করেছে সে। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার। তারপর সেটা কি করেছে? যারা কেক সম্বন্ধে আইডিয়া রাখে, কেক কিভাবে তৈরি হয়, তারা সবাই জানে যে কেকের যে ব্যাটার সেটা তৈরি হয়ে যাওয়ার পর কি তৈরি করছে না, সেটা কি করে না, একটা ওই যে ঢাকা দেওয়া পাত্র হয়, যার মধ্যে ওই বাষ্পীভূত ব্যাপারটা হওয়ার বা ওই স্টিমড হওয়ার যে ব্যাপার সেটা ঘটবে। ওই যে মিক্সারটাকে নিয়ে একটা ঢাকা দেওয়া পাত্রের ভেতর ঢোকালো ক্যাথলিন, এবং তারপর সেটা যে ফায়ার প্লেসটা রয়েছে ওদের, ফায়ার প্লেস মানে এখানে উনানের কথা বলা হচ্ছে, সেইখানে ফায়ার বলতে এখানে উনান বলা হচ্ছে, তো সেই আগুনের উপর চাপিয়ে দিল, মানে ফর বেকিং দ্য কেক, মানে কেকটা তৈরি করার জন্য। দেন ওয়াইপস হার হ্যান্ড, তারপর সেটা হাতটা একটু মুছে নিচ্ছে, অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল। তারপর কি করছে? ওই যে চাকা, ওই যে স্পিনিং হুইলটার কথা তোমরা পেয়েছিলে, সেটা ঘোরানো শুরু করছে। আচ্ছা, এই সূত্রে তোমাদের একটা কথা বলে রাখি,
আমি বলেছিলাম এই নাটকটা ইমেজে পরিপূর্ণ বা সিম্বলিজমে পরিপূর্ণ। এখানে যে স্পিনিং হুইলটা পাচ্ছ এটাও একটা ইমেজ, বা ইমেজ বলা যায় না, কাইন্ড অফ সিম্বল বলা যায়। কিসের সিম্বল? দ্য সিম্বল অফ লাইফ, জীবন, জীবন চক্র। দেখো স্পিনিং হুইল অলওয়েজ ঘোরালে তবেই সেখান থেকে কিন্তু বস্ত্র তৈরি হয়। আমাদের জীবনটাও তাই। যদি এক জায়গায় স্থির থাকি তাহলে কিন্তু যোগান আসবে না, আমাদেরকেও মুভেবল হতে হবে, ক্রমাগত জীবনটা চক্রটা চক্রাকারে ঘুরতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের জীবনের রসদ পাবো। এরপর নাম পাচ্ছি নোরা। নোরা কি বলা আছে দেখো, আ ইয়ং গার্ল, একজন যুবতী মেয়ে বা মহিলা, মহিলা নয় এক্ষেত্রে মেয়েই বলা বেটার। পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, সে কি করছে, তার দরজায় মাথাটা এভাবে দিয়ে দাঁড়িয়ে আছে, মানে দরজায় এক মনে দাঁড়িয়ে আছে, কিছু সে একটা ভাবছে। এবার শুরু হচ্ছে কনভারসেশন। নোরা বলছে ইন আ লো ভয়েস, হোয়ার ইজ সি, আচ্ছা সে কোথায়? এখানে সে কোথায় অর্থাৎ হোয়ার ইজ সি, এই সিটা কে? সিটা হলো তাদের মাদার অর্থাৎ মরিয়া। আন্ডারলাইন করবে, লিখে রাখবে, সি এর তলায় লিখে রাখবে বা সি এর পাশে লিখে রাখবে মরিয়া, বা যাদের কাছে এই মুহূর্তে বই নেই তার ওই সি শব্দটা লেখো, দিয়ে অ্যারো দাও, দিয়ে লিখে নাও মরিয়া। ঠিক আছে, এরপর আসছি। ক্যাথলিন বলছে সি ইজ লাইং ডাউন, সে এখন শুয়ে আছে বা তিনি এখন শুয়ে আছেন। গড হেল্প হার অ্যান্ড মে বি স্লিপিং ইফ সি ইজ এবেল। দেখো এই কথাতেই কিন্তু ইঙ্গিত পাচ্ছি, প্রথমেই লাইফ শুরু হচ্ছে না মিজারেবল ওয়ে, দুঃখ কষ্টের মধ্য দিয়ে। ক্যাথলিন বলছে না, বলছে সি ইজ লাইং ডাউন, তিনি এখন শুয়ে আছেন, ভালো কথা, নর্মাল কথা, শুয়ে আছেন, বাট এরপরই কি কথা বলছে, গড হেল্প হার, ঈশ্বর তাকে সহায়তা করুন, অ্যান্ড মে বি স্লিপিং, এবং হয়তো বা তিনি ঘুমাবেন। শুয়ে আছেন মানেই তো ঘুমাচ্ছেন তা নয়, তিনি দুশ্চিন্তাগ্রস্ত, তার জন্যই বলা হচ্ছে ঈশ্বর তাকে মঙ্গল করুন। ইফ সি ইজ এবল, তিনি ঘুমাবেন যদি তিনি সমর্থ হন, অর্থাৎ মা ঘরে শুয়ে আছে, ঈশ্বর তাকে শান্তি দিক, তিনি ঘুমাবেন বা হয়তো বা ঘুমাচ্ছেন যদি তিনি পারেন। এবার ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে নোরা কামস ইন সফটলি। নোরা এতক্ষণ কিন্তু দরজায় মাথা দিয়ে বাইরে দাঁড়িয়েছিল, এবার নোরা খুব হালকা পায়ে কোনো রকম শব্দ না করে প্রবেশ করছে। অ্যান্ড টেক্স আ বান্ডল ফ্রম আন্ডার হার সোয়াল, এরপর কি করছে, তার যে শাল, সেই শালের ভেতর থেকে একটা বান্ডিল বের করে আনছে, বা বাংলায় আমরা যাকে বলি পুটুলি। এবার ক্যাথলিন কি বলছে, স্পিনিং দ্য হুইল র্যাপিডলি। ক্যাথলিন তখন ওই যে হুইলটা আছে সেটা ক্রমাগত ঘুরিয়ে যাচ্ছে, অর্থাৎ ওর কাজ করে যাচ্ছে, কিন্তু কাজ করতে করতে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, এটা কি এনেছো তুমি? নোরা তখন বলছে দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, ইটস আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং were got off a drowned man in Donegal. নোরা বলছে ইয়ং প্রিস্ট এটা দেবার জন্য আমাকে খুঁজছিলেন, এই বান্ডেলটা দেবার জন্য, এটা বলতে বান্ডেলটা দেবার জন্য। ইটস আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং, এর মধ্যে কি আছে, জামা আছে এবং প্লেন স্টকিং আছে। আর স্টকিং জিনিসটার সঙ্গে হয়তো মেয়েরা পরিচিত থাকবে, হ্যাঁ, কিন্তু ছেলেদের ক্ষেত্রে স্টকিংটা একটু আলাদা, মানে এই যে কাইন্ড অফ নি ক্যাপ জাতীয় যে জিনিসগুলো হয়, হ্যাঁ, সেই ধরনের জিনিস, বাট লং, লম্বা, দীর্ঘ, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো ওই বান্ডেলের মধ্যে জামা আছে এবং স্টকিং আছে। এগুলো কোথায় পাওয়া গেছে? গেট অফ, এগুলো পাওয়া গেছে আর ড্রন্ড ম্যান, একজন ডুবন্ত মানুষের দেহ থেকে। যে মানুষটা ডুবে গেছে কোথায়? ইন ডোনেগাল, বা যে মানুষটা দেহটা হয়তো বা ভেসে উঠেছিল ডোনেগালে। এটা তলায় দাগ দেবো, ডোনেগাল ইজ আ প্লেস। ঠিক আছে, ডোনেগাল একটা জায়গা, যে জায়গাটা অ্যারান আইল্যান্ডের উত্তর দিকে অবস্থিত, তোমরা একটু পরেই সেটা পাবে। এটা তলায় দাগ দিয়ে রাখো, ডোনেগালটা তলায়। ক্যাথলিন স্টপস হার হুইল, ক্যাথলিন হঠাৎ করেই তার হুইলটা থামিয়ে দিল, উইথ আ সাডেন মুভমেন্ট, অ্যান্ড লিনস আউট টু লিসেন। লিনস মানে ঝোঁকা, মানে ধরো চাকাটা ঘোরাচ্ছিল, আওয়াজ হচ্ছিল, তো তাই হালকা মতো কথাটা কানে এসছে, সেই কথাটা আরো ভালো করে শোনার জন্য, পরিষ্কার করে শোনার জন্য ও তখন এইভাবে একটু ঝুঁকছে, কি বললো আরেকবার শোনার জন্য। এইবার দেখো এই যে ক্যাথলিনের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নোরা বলছে এটা কোনো একজন ডুবন্ত মানুষের জামা কাপড়, তার মানে সামহাও আমরা ইন্ডিকেশন পাচ্ছি এই পরিবারেরই হয়তো কেউ ডুবে গেছে সমুদ্রে। তাহলে গল্পের শুরুতে বা নাটকের শুরুতেই দ্য মিজারি অফ লাইফ, মিজারি অফ দ্য অ্যারান আইল্যান্ডার্স, অ্যারান আইল্যান্ডে যারা বসবাস করে তাদের জীবনে যে দুঃখ সেগুলো ফুটে উঠছে। পরিবারের লোক হারিয়ে গেছে, আমি একটু আগেই বলেছিলাম না যে স্পিনিং হুইল ইজ দ্য সিম্বল অফ লাইফ, জীবন কখনো থেমে থাকে না। একইভাবে দেখো এদের পরিবারে কেউ একজন ডুবে মারা গেছে হয়তো বা, নট শিওর, কিন্তু তার সত্ত্বেও
জীবন ধারণের যে জীবিকাগুলো বা কর্মপ্রবাহগুলো কি এই পরিবারে থেমে রয়েছে? দেখো, থেমে নেই। কেক তৈরি হচ্ছে, চাকা ঘুরছে। একই সঙ্গে একদিকে থমকে যাওয়ার একটা ঘটনা, আর একদিকে চক্রাকারে ঘুরতে থাকা জীবনের আবর্তন, দুটো ইমেজ পাশাপাশি অবস্থান করছে। এই গোটা নাটক জুড়ে তোমরা এটাই পাবে। গোটা নাটক জুড়ে দেখতে পাবে একদিকে জীবনের দুঃখময় বা মিজারেবল পার্ট, যেখানে জীবন থমকে যায়, আর একদিকে দেখতে পাবে জীবনের বাস্তব দিক, যেখানে জীবন থমকে থাকবো বললেও থাকতে পারে না, তাকে এগিয়ে চলতেই হয়। বাস্তবিক জীবন আমাদের তাই। নোরা এবার বলছে, we are to find out if it's Michael's। তলায় দাগ দাও। তাহলে এই যে জামা কাপড়গুলো নিয়ে এলো বান্ডেলে, নোরা বলছে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এইগুলো মাইকেলের কিনা। অর্থাৎ এই পরিবারের মাইকেল বলে কোনো একজন সন্তান ছিল, সেই সন্তান সমুদ্রে ডুবে গেছে। সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। কথা হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হবে। কোন কথা কার জন্য বলছে তোমরা বুঝতে পারবে না। এখানে দেখো বলা হলো যে আমাদেরকে খুঁজে বের করতে হবে এটা মাইকেলে কিনা, তারপরে হঠাৎ চেঞ্জ হয়ে বলে যাচ্ছে সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। কখনো কখনো সে মাঝের মধ্যেই সমুদ্রে নেমে যাচ্ছে দেখার জন্য। হঠাৎ করে এখানে সে চলে এলো, সেটাকে লক্ষ্য করো, হারসেলফ, তার মানে এটা কিন্তু মাদার। তাহলে আবার হারসেলফের তলায় দাগ দাও, মাদার অর্থাৎ মরিয়া। অর্থাৎ বলা হচ্ছে মাইকেল হারিয়ে গেছে সন্তানের খোঁজে। মায়ের মন তো সবসময় চঞ্চলতা, সন্তান অনেকদিন হলো ঘর আসে না, মাছ শিকার করতে গেছে কিংবা ব্যবসায়িক কাজে গেছে, আজ অনেকদিন পেরিয়ে গেল। কতদিন পেরিয়ে গেল সেটা আমরা একটু পরে পাবো, বাট অনেকদিন পেরিয়ে গেল, সন্তান ঘরে ফেরে না, মায়ের মতো ব্যাকুল থাকবে। তাই মাঝের মধ্যেই সে সমুদ্রে দেখতে চায় যে মাইকেল এলো কিনা। ক্যাথলিন কি বলছে, হাউ উড দে বি মাইকেলস নোরা। ক্যাথলিন বলছে এগুলো মাইকেলে কি করে হবে নোরা? হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ। দেখো আমি বলেছিলাম কোথায় পাওয়া গেছে বডিটা বা এই জামা কাপড়গুলো, ডোনেগালে। দেখো এবার ডোনেগালের ডাইরেকশন দেওয়া রয়েছে, ফার নর্থ, দূর উত্তরে। তাহলে ক্যাথলিন কেন বললো যে এইগুলো কি করে মাইকেলের পোশাক হতে পারে? কারণ ক্যাথলিনের মত অনুসারে ওই সুদূর উত্তরে এত দূরে মাইকেল কি করে যাবে? মাইকেল তো গেছিল অন্য কোনো দিকে। তাহলে আমাদের এখান থেকে বডিটা অতটা দূরে উত্তরে ভেসে গেল, এটা কি করে সম্ভব? মানে ক্যাথলিন সিকোয়েন্সটাকে বা এই পুরো সিচুয়েশনটাকে মেলাতে পারছেন, তাই ওর সন্দেহ হচ্ছে এগুলো হয়তো বা মাইকেলের নয়। নোরা তখন কি বলছে, দ্য ইয়ং প্রিস্ট সেজ হি হ্যাজ নোন দ্য লাইক অফ ইট। দ্য ইয়ং প্রিস্ট বলেছে সে জানতে চায় এইগুলো মাইকেলের কিনা, অর্থাৎ সিওরিটি চায়। ইফ ইটস মাইকেল দে আর, যদি এইগুলি মাইকেলের হয়, সেজ হি, তিনি বলেছেন, ইউ ক্যান টেল হারসেলফ হি হ্যাজ গট আ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। অর্থাৎ ইয়ং প্রিস্ট, এই দেখো নাম তোমরা পেলে, বলেছিলাম বারবার পাবে তোমরা নাম এনার, কিন্তু এনার বাস্তবে নাটকের মধ্যে অস্তিত্ব তোমরা স্টেজে দেখতে পাবে না। কি বলা হচ্ছে, নোরা বলছে ইয়ং প্রিস্ট বলে জানতে চেয়েছেন আমার কাছে বারবার যে এগুলো কনফার্ম করো মাইকেলের কিনা। যদি কনফার্মেশন হয় যে হ্যাঁ এগুলো মাইকেলের, তাহলে হারসেলফ অর্থাৎ মাদারকে, আমি বারবার বলছি এদের ইংলিশ স্ট্রাকচার কিন্তু নর্মাল ইংলিশ স্ট্রাকচার নয়, হার বলি নর্মালি আমরা, কিন্তু এখানে বলা হচ্ছে হারসেলফ। এখানে হারসেলফ মানে তাকে বা তার মাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মরিয়াকে কনফার্ম করে দাও বা তাকে ইনফর্ম করে দাও যে হ্যাঁ তার সন্তান মাইকেল একটা ক্লিন বিউরিয়াল পেয়েছে, একটা পরিষ্কার সমাধি পেয়েছে। অর্থাৎ ডোনেগালে ওই মাইকেলকে সমাধিস্থ করা হয়েছে, মরিয়া যাতে আর চিন্তা না করে। মা তো চিন্তা করছে। আচ্ছা, ব্যাপারটা আমাদের কাছে কেমন একটা অবাস্তবিক লাগছে না? মা সন্তানের মৃত্যু সংবাদ পাবে এবং যখন সে জানতে পারবে তাকে পরিষ্কার সমাধিস্থ করা হয়েছে, মানে ভালোভাবে সমাধিস্থ করা হয়েছে, এটা শুনলে মা শান্ত হয়ে যাবে? মা তো আরো ব্যাকুল হয়ে উঠবে, তাই না? আরো ভেঙে পড়ার কথা। কিন্তু না, মা ভেঙে পড়বে না, কারণ এটাই অ্যারান আইল্যান্ডারদের বাস্তবিক জীবন। অ্যারান আইল্যান্ডারদের মায়েরা বড্ড হৃদয়ের দিক থেকে অনেক বেশি স্ট্রং হয়। তারা কিন্তু নর্মাল সাধারণ লোকেদের মতো নয়। দেখতে পাবে মরিয়ার ক্যারেক্টার কতটা বলিষ্ঠ, কিভাবে একজন সাধারণ মা থেকে সে ইউনিভার্সাল মাদার হয়ে উঠছে সবার শেষে। একজন সাধারণ মা কিভাবে তার সন্তানদের হারিয়ে আরো বেশি করে শক্ত হয়ে উঠছে, তার স্পষ্ট নিদর্শন পাবে তোমরা এই মরিয়ার চরিত্রের মধ্য দিয়ে। এরপরে আসছি, এরপরে কি বলা হচ্ছে, let no one say a word about them, for she will be getting her death, says he.
এবার কি বলছে যে যদি এটা না হয় তাহলে কোনো কথাই তাকে বলো না, অর্থাৎ তোমার মাকে বলো না। ওকে, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কান্নাকাটি দুঃখ প্রকাশ করে কোনো কথা যেন তাকে বলে দিও না, কনফার্ম না হয়ে। অর্থাৎ কনফার্ম হও, যদি হয় তবে বলো, না হলে কান্নাকাটি দুঃখ প্রকাশ করে তাই কিছু বলো না। The door which Nora half closed is blown open by a gust of wind. এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যখন নোরা এবং ক্যাথলিন কথোপকথন করছে ততক্ষণে একটা ঝোড়ো হাওয়া এসে দরজাটা খুলে দিচ্ছে। এরপর কি হচ্ছে দেখি। ক্যাথলিন লুকিং আউট অ্যাংসিয়াসলি, বাইরের দিকে বেশ উদ্বেগের সঙ্গে তাকালো, মানে দরজাটা খুলে গেল তো ভাবলো হয়তো মা চলে এসছে, সেই জন্য উদ্বেগের সঙ্গে তাকালো। Did you ask him would he stop Bartley going this day with the horses to the Galway fair? Galway fair মানে গালওয়েও একটা জায়গা, এটা তলায় দাগ দাও। গালওয়ে একটা জায়গা যেখানে একটা মেলা হচ্ছে, ঠিক আছে? এটা কনমেরা বলে একটা প্রদেশ রয়েছে বা কনেমেরা বলে একটা প্রদেশ রয়েছে, সেই প্রদেশের অন্তর্গত গালওয়ে ফেয়ার, যেখানে মেলা হয় এবং সেই মেলায় ঘোড়া বেচা হয়। বার্টলে সে যাবে ওই মেলায় ঘোড়া বেচতে, তাদের কাছে দুটো ঘোড়া আছে তোমরা দেখতে পাবে, এবং সেই ঘোড়াগুলো বেচে মেলা থেকে সে বেশ কিছু টাকা উপার্জন করে নিয়ে আসবে। গরিব মানুষের সংসার তো এভাবেই তো চলবে, মেলাতে যাবে ঘোড়া বেচতে টাকা কামিয়ে নিয়ে আসবে। তো তখন এই যে দুঃসংবাদটা এলো যে মাইকেলের মৃত্যু ঘটেছে, এটা শুনলে স্বাভাবিক ব্যাপার, ওই যে সুপারস্টিশন, কুসংস্কার তো আছেই, সংস্কার বা কুসংস্কার আমরা বুঝি না। এখানে হয়তো তোমরা দেখতে পাবে পুরো গল্প বা পুরো নাটকে সংস্কার থেকে কুসংস্কারই জয় হয়েছে। তাই সংস্কার কুসংস্কার আমরা ভাবছি না। বাড়ির যদি কারো কোনো ক্ষতি হয় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, তখন অপর কোনো মেম্বার সেই মুহূর্তেই যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, আমাদের মনটা কিন্তু একটু কুগায় যে না গেলে ভালো হতো না। তাই জন্য ক্যাথলিন সঙ্গে সঙ্গে বলছে যে ইয়ং প্রিস্ট বার্টলেকে কি মানা করেছে যাতে ও গালওয়ে ফেয়ারে না যায়। নোরা বলছে I won't stop him, আমি ওকে থামাবো না, says he, অর্থাৎ ইয়ং প্রিস্ট। ইয়ং প্রিস্ট থামায়নি, উল্টে ইয়ং প্রিস্ট বলেছে যে না, আমি বার্টলেকে কিচ্ছু বলবো না বা আমি ওকে থামাবো না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু ইয়ং প্রিস্ট এটাও বলেছে যে তোমরা ভয় পেও না। কেন? herself does be saying prayers half through the night and the almighty God won't leave her destitute, says he, with no son living. পুরো বাক্যের স্ট্রাকচার উল্টো পাল্টা লাগলো আমাদের। বেশ সহজ সরলীকরণ ভাবে বললে কি হয় যে ওই ইয়ং প্রিস্ট কি বলেছে, যে বলেছে যে হারসেলফ মানে মাদার ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, অর্থাৎ রাত্রির অর্ধেক সময় পর্যন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ইয়েস, প্রত্যেক মাতাই বা প্রত্যেক মাই কিন্তু তার সন্তানদের জন্য প্রার্থনা করে, প্রতি মুহূর্তে প্রার্থনা করে, গভীর রাত পর্যন্ত হলো প্রার্থনা করে, ইভেন টু দেয়ার লাস্ট ব্রিথ, শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তান যদি জীবিত থাকে সন্তানের শুভকামনা সে সবসময় করে। তাই একজন মায়ের এই যে প্রার্থনা ঈশ্বরের কাছে, সেটাকে কি অলমাইটি গড অর্থাৎ পরম ঈশ্বর প্রত্যাখ্যান করতে পারেন বা ব্যর্থ হতে দিতে পারেন? পারেন না। এই কথাটা ইয়ং প্রিস্ট বলেছে কাকে? নোরাকে। নোরাকে বুঝিয়ে বলেছে যে না, আমি আর থামাবো না। কারণ দেখো, ইয়ং প্রিস্ট মাইকেল আজ মারা গেছে বলে যদি বার্টলেকে থামায়, তাহলে এই মানুষগুলো খাবারের যোগান করতে খাবে, তাহলে তো সেটাও তো থামানো যাবে না। উল্টে ইয়ং প্রিস্ট ওদের সান্ত্বনা দিচ্ছে, বলে তোমরা চিন্তা করো না, তোমার মা তো অলরেডি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, ঈশ্বর নিশ্চয়ই একজন মায়ের এই প্রার্থনাকে উপেক্ষা করতে পারবেন না বা ফেলে দিতে পারবেন না। উইথ নো সন লিভিং, একজন মাকে ছেড়ে দিতে পারবেন না কোনো সন্তান না বেঁচে থাকা অবস্থায়, মানে কোনো পুত্র সন্তান না বেঁচে থাকা অবস্থায়। তার মানে আমরা কি বুঝতে পারছি এখান থেকে? বার্টলে ওয়াজ দ্য লাস্ট সন অফ মরিয়া। এর আগেও তার কিছু সন্তান ছিল, এবং অবশ্যই মাইকেলের নাম যখন আমরা পেয়েছি অবশ্যই ছিল। ধীরে ধীরে আমরা কি জানবো শুধু মাইকেল বার্টলে নয়, এমন তাদের মতো আরো অনেকেই এই পরিবারের মারা গেছে। তাহলে আজকে ইয়ং প্রিস্ট বলছে ঈশ্বর এতটা নিষ্ঠুর হবেন না যে একজন মাকে তার সন্তানহীন করে দেবেন, তাকে পুত্রহীন করে দেবেন তাকে। এরপর কি বলা হচ্ছিল, ক্যাথলিন কি বলছে? ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স? নোরা, হোয়াইট রক্স ইজ অলসো আ প্লেস, একটা জায়গা। হ্যাঁ, বলা হচ্ছে আচ্ছা হোয়াইট রকের কাছে সমুদ্র কি আজ খুব বাজে, মানে খুব উথাল কোথাল? নোরা বলছে মাইল্ডিং ব্যাড, খুব বাজে নয় বাট মন্দ তো বটেই, মাইল্ড। গড হেল্প আস, ঈশ্বর আমাদের সহায়তা করুন। দেয়ার ইজ আ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের দিকে প্রবল গর্জন শোনা যাচ্ছে, মানে ঝড় আসতে পারে, সমুদ্র আরো বেশি উথাল পাতাল হতে পারে। অ্যান্ড ইটস ওর্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্নড টু দ্য উইন্ড, এবং এই জিনিসটা আরো খারাপ হবে, সব থেকে খারাপ হবে যখন ঢেউ বাতাসের সঙ্গে প্রভাবিত হবে, অর্থাৎ
বাতাস যত বাড়বে ঢেউয়ের বেগ তো তত বাড়বে, অর্থাৎ ওয়েদার যত খারাপ হবে সমুদ্র আরো তত উথাল পাতাল হবে, এবং সমুদ্র উথাল পাতাল যত হবে তত বিপদ নেমে আসবে। এরপর কি বলা হচ্ছে দেখো, এই জন্য ওরা ভয় পাচ্ছে কিন্তু বাগডেল সমুদ্রে গেলে। সি গোজ ওভার টু দ্য টেবল উইথ দ্য বান্ডেল। এই কথা বলতে বলতে সি মানে নোরা, নোরা কি করলো, ওই বান্ডেলটাকে নিয়ে টেবিলের উপর গেল। শ্যাল আই ওপেন ইট নাও, আমি কি এটা খুলবো? নোরা জিজ্ঞেস করছে ক্যাথলিনকে যে এটাকে আমি এখন খুলবো? ক্যাথলিন বলছে মেবি সি উড ওয়েক আপ অন আস। ক্যাথলিন বলছে যে ও হয়তো বা উনি হয়তো আমাদের কথা শুনে উঠে পড়বেন। অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান বা উই উড ডান, অর্থাৎ হয়তো বা আমরা আমাদের কাজ শেষ করার আগেই তিনি চলে আসবেন। মানে এই মুহূর্তে তারা চাইছে না কনফার্ম না হয়ে তাদের মাকে কিছু বলতে। তারা যখন চেক করবে তখন ওই ধরো আওয়াজ হবে তো খোলাখুলি করবে, বা কিংবা সত্যি করেই যদি কোনো মাইকেলের হয় তাহলে কান্নাকাটি করতে পারে। এই আওয়াজ শুনে যদি তার মা চলে আসে ভয় পাচ্ছে, অথবা হয়তো বা তাদের খোলাটাও হলো না ঠিক করে, এগুলো জাজ করাও হলো না এগুলো আদৌ মাইকেলের বটে কিনা, তারা কি মা চলে এলো, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে যাবে। এরপর কি বলা হচ্ছে দেখি, কামিং টু দ্য টেবল, এবার ওরা দুজনেই টেবিলের কাছে আসছে। ইটস আ লং টাইম উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং। দেখো বললাম না, ক্যাথলিন বলছে যে এটা জাজ করতে দীর্ঘ সময় লাগবে, কারণ দেখি হঠাৎ করে বলে দেওয়া যায় না, কারণ একই জামা তো অন্য কারোর হতে পারে বাবা, তাই না? হতেই তো পারে। তো আরো নিখুঁত ভাবে দেখতে হবে, যেটা ডিটেলস বুঝতে হবে যে হ্যাঁ এটা মাইকেলের বটে, তো এই জন্য দীর্ঘ সময় লাগবে। পাশাপাশি যদি এটা সত্যি মাইকেলের হয়ে যায়, টু অফ আস ক্রাইং, আমরা দুজনে হয়তো কাঁদবো। তাহলে মা হঠাৎ করে চলে এলে সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যায়। নোরা তখন কি করছে, গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স, ভেতরের দরজার কাছে গেল এবং কান পেতে শুনলো যে মা উঠেছে কিনা। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, নড়াচড়া করছে মনে হচ্ছে মা। সি উইল বি কামিং ইন আ মিনিট, এক মিনিটের মধ্যে হয়তো ঘরে ঢুকে যাবে, মানে মা ঘুম থেকে উঠে গেছে। ঘুমছিল কিনা আমরা জানি না, বিছানায় শুয়েছিল, সেই বিছানা থেকে উঠে গেছে মা, এক মিনিটের মধ্যে এই ঘরে চলে আসবে। তাহলে এই মতো অবস্থা তো খোলা যাবে না। ক্যাথলিন তখন কি করছে, ক্যাথলিন বলছে গিভ মি দ্য ল্যাডার, আমাকে ল্যাডার মানে মইটা দাও, অ্যান্ড আই উইল পুট দেম অফ দ্য টার্প লফট, আমি এটাকে রেখে দেবো টার্প লফট। আচ্ছা মেইনলি টার্প মানে হচ্ছে কি খড়, খড় বোঝায়, মানে এখানে জ্বালানি ধরে নিতে পারো, হ্যাঁ খড় জাতীয় যে জ্বালানি, ঠিক আছে? শস্য গাছ কাটার পর যে জ্বালানিটা হয় সেটা খড় হতে পারে, সর্ষে হতে পারে, তিল হতে পারে, কিংবা অন্য কোনো শস্যের গাছও হতে পারে যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, তো সেইগুলো তুলে রাখা হয়। হ্যাঁ এখন আমি জানি না কজনে গ্রাম থেকে তোমরা বিলংস করছো, বাট যারা গ্রামের বাড়িতে বিলংস করো তাদের দেখবে অনেকের মাচা বলে একটা শব্দ বলা হয়, ঠিক আছে? বেসিক্যালি যে গোয়াল ঘর হয় তার একটা মাচা হয়, সেই মাচাতে আগেকার দিনে মানুষেরা বা গ্রামের মানুষেরা বেসিক্যালি জ্বালানি জমিয়ে রাখতো। দেখো এখন গ্যাসের প্রচলন অনেক বেড়ে গেছে, যে কারণে এইগুলোর প্রভাব অনেক কমে গেছে, এগুলোর দেখাও অনেক কমে গেছে, কিন্তু আগেকার দিনে যখন এই সমস্ত গ্যাস ট্যাসের প্রচলন ছিল না তখন কিন্তু মানুষ সারা বছরের জন্য জ্বালানি ওই মাচাতে জমিয়ে রাখতো, ওইগুলোকে বলা হয় যে টার্প লফট, ঠিক আছে? যা জ্বালানি রাখার মাচা। তো সেই মাচাতে ক্যাথলিন বলছে ওই বান্ডিলটা আমি তুলে রাখবো। এবার যেহেতু গরিব বাড়ি তো এদের রান্নাঘরে মাথাতেও কিন্তু এরকম মাচা আছে জ্বালানি স্টক করার জন্য। এবার কি বলা আছে, দ্য ওয়ে সি উডন্ট নো অফ দেম অ্যাট অল, এভাবেই সে অর্থাৎ মা হয়তো এর সম্বন্ধে কিচ্ছু জানতে পারবে না, মানে বান্ডিলটা দেখলি তো মা প্রশ্ন করবে, তার চোখ থেকে আড়াল করতে হবে, আড়াল করতে গেলে একটাই জায়গা আছে এখানে, সেটা হলো ওই টার্প লফট, ওইখানে আমাকে তুলে দিতে হবে। এরপর কি বলা আছে দেখি, and maybe when the tide turns she will be going down to see would he be floating from the east। দেখো আবার একটা বাস্তব চিত্র, এবং যখন ঢেউ কমে আসবে অর্থাৎ ভাটা আসবে তখন মা দেখতে যাবে যে সে ভেসে আসছে কিনা, সে মানে মাইকেল। দেখো কতটা বাস্তবতার মধ্যে বসবাস করে, জীবিত আসবে এ আশা তারা বিন্দুমাত্র রাখে না। ওই যে আমি আগের দিন কথা বলেছিলাম না, ফর অ্যারান আইল্যান্ডার্স লিভিং ইজ লাক্সারি, বেঁচে থাকাটাই আভিজাত্য। এক্স্যাক্টলি, ওখানে যদি কেউ প্রাণে বেঁচে থাকে সেটাই তাদের জন্য আভিজাত্য, কারণ প্রতিনিয়ত এখানে মানুষ সমুদ্রে জীবন হারায়। তাই এখানকার মানুষরা আশা করে না যে মানুষকে একদিন দুদিন বা তারও বেশি দিন খুঁজে পাওয়া যাচ্ছে না সে জীবিত আসতে পারে, সে মৃতই আসবে, কিন্তু অ্যাটলিস্ট তার মৃত দেহটুকু যে তারা দেখতে পাবে এটাই তাদের সান্ত্বনা। মা জীবিত সন্তানকে দেখতে পাবো এই আশা রাখে না, অন্তত মৃত সন্তানের মুখটা দেখতে পাবো, তাকে একটা সমাধি দিতে পারবো ভালোভাবে, অর্থাৎ তার শেষ যে পরিণতি সেটা খুব সুন্দরভাবে আমি করে দিতে পারবো, এটাই তার মায়ের কাছে বিশাল বড় প্রাপ্তি। তাই বলছে মা হয়তো আবার দেখতে যাবে, সেই সময় আমরা এটা খুলে নেবো, এটা তাদের মধ্যে প্ল্যান হলো। They put the ladder against the gable of the chimney. Kathleen goes up a few steps and hides the bundle in the tarp loft. Moria comes from the inner room. এই ঘটনাটা কি ঘটছে বলা হচ্ছে, অলরেডি তারা ল্যাডার লাগিয়ে ফেলেছে ইন আ
আর গ্যাবল, গ্যাবেল মানে হচ্ছে কর্নার জাতীয় যে অংশ, চিমনির যে কর্নার বা চিমনির যে গায়ে অংশ, সেই গায়েতে লাগিয়েছে, দিয়ে 2-3 ধাপ উঠে আমাদের কি করেছে ক্যাথলিন, সেটাকে ঢুকিয়ে দিয়েছে ওই মাচাতে 4 ব্লক। এবং ততক্ষণে মরিয়া কিন্তু পাশের ঘর থেকে এই ঘরে প্রবেশ করে গেছে। তখনও কিন্তু মনে রেখো ক্যাথলিন নেমে আসতে পারেনি, বান্ডিলটা লুকিয়ে ফেলতে পেরেছে, বাট নেমে এসে মই সরানো হয়নি, যেখান থেকে মা এতটুকু আইডিয়া করতে পারবে না যে এখানে উঠেছিল ক্যাথলিন। মইটা সরিয়ে দিলে হয়তো আইডিয়াটা করতে পারতো না যে এখানে ক্যাথলিন উঠেছিল। এইবার প্রথমবারের জন্য আমাদের নাটকের যে হিরো, তার সংলাপ পাচ্ছি মরিয়া। লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কোয়ারুলাসলি। এবার কি বলা হচ্ছে, ক্যাথলিনের দিকে তাকাচ্ছে এবং ঝোঁক রুটে সুরে। দেখো, এই দারিদ্রতা না মানুষকে অনেক বেশি খিটখিটে করে দেয়। দারিদ্রতা প্লাস হীনমন্যতা, এই দুই কাজ করছে কিন্তু মরিয়ার মধ্যে। তাই সবসময় একটা খিটখিটে মেজাজের মধ্যে সে থাকে। তাই এসেই প্রথমে ঝগড়ার সুরে মেয়ের সাথে কথা বলছে। দেখো, শান্তভাবে কথা নেই। আর এটাই কিন্তু কমন পিপল লাইফ। সাধারণ মানুষের জীবনটা এমন, তোমার আমার সবার সংসারী, তোমার বাড়িতে কিন্তু এই নেচারটাই দেখতে পাবে। বাবা মায়ের মধ্যেও এই নেচার দেখতে পাবে, মাঝে মধ্যে নিজেদের মধ্যেও এই নেচারটাই দেখতে পাবে। আমরা অধিকাংশ সময় খিটখিট করি, যেটা একটা কমন পিপল ক্যারেক্টারিস্টিক, সাধারণ মানুষের বৈশিষ্ট্য। এবার কি বলা হচ্ছে, মরিয়া কি বলছে, ইজ নট টার্ভ এনাফ ইউ হ্যাভ ফর দ্য ডেজ অ্যান্ড ইভিনিং। অর্থাৎ যে পরিমাণ খড়কুটো বা জ্বালানি তোমরা রেখেছো আজকে দিন বা সন্ধ্যার জন্য, ওটা কি যথেষ্ট না, আবার পারতে হবে? দেখে এই কথাটার মধ্যে খিটখিটে ভাব আছে, সঙ্গে একটা রিয়েলিটিও লুকিয়ে আছে, বাস্তবতাও লুকিয়ে আছে। সামান্য জ্বালানি, সেটার পরিমাণটা পর্যন্ত ফিক্স করতে হচ্ছে, যে দিনের বেলায় কতটা ব্যবহার হবে, রাতের বেলায় কতটা ব্যবহার হবে। বেশি ব্যবহার হয়ে গেলে কালকে ব্যবহার করার মতো কিছু থাকবে না। এটাই হলো বাস্তব। দরিদ্র সংসারে বাস্তবতা এমনটাই, যেখানে আজকের পর কাল কিভাবে চলবে সেটা হিসাব করতে হয়, আদারওয়াইজ জীবন থমকে যেতে পারে। সামান্য খড়কুটো, জ্বালানি, সেটা কিভাবে ব্যবহার করবে তারও ইকোনমিক্যালি হিসাব চলছে, যে যা নিয়েছো আজকে সেটা তো হবে না, আবার পারতে হচ্ছে। যে ক্যাথলিন কথাটাকে ঘুরিয়ে দিচ্ছে। ক্যাথলিন তো জানে যে জ্বালানি পাত্রে তো আমি উঠিনি, কি কারণ উঠেছি সে নিজে জানে, বাট মাকে দেখাতে হবে আমি জ্বালানি পাত্রেই উঠেছি, তাতে সে যতই বকা দিক। ক্যাথলিন কি বলছে দেখো, there is a cake baking at the fire for a short space. কিছুক্ষণের জন্য ওই কেকটা তৈরি হচ্ছে, throwing down the turf। এরপর ওখান থেকে একটুখানি জ্বালানি নিয়ে নিচে ফেলে দিল, ঠিক আছে, যাতে মনে করে মা যে হ্যাঁ জ্বালানি পাতি উঠেছে। and Bartley will want it when the tide turns if he goes to Connemara। দেখো এবার নামটা পেলাম, ওই গালওয়ে ফেয়ারটা কিন্তু কনেমেরাতেই হয়। কনেমেরা একটা শহর যেটা মেনল্যান্ডে অবস্থিত, অর্থাৎ মূল ভূমিতে, ওই আইল্যান্ডের বাইরে, যেখানে শহর বা টাউন এলাকা, ঠিক আছে। তো বার্টলে যদি কনেমেরা যায়, তাহলে তাকে আমরা সঙ্গে করে কেকটা দেবো, অর্থাৎ তার খাওয়ার জন্য। এবং তার জন্যই কেকটা তৈরি করছি। কেকটা যেহেতু ওখানে উনুনে এখনো ফুটছে, মনে হচ্ছে ওর জন্য আর একটু জ্বালানি লাগবে। নোরা পিকস আপ দ্য টার্ফ অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট। নোরা কি করলো, সঙ্গে সঙ্গে ওই যে জ্বালানি যেটা ফেললো সেটাকে নিয়ে গিয়ে ওই যে ওভেন, পট ওভেন, তার ভেতরে দিয়ে দিল, অর্থাৎ উনানের ভেতরে আবার ঢুকিয়ে দিল, মানে জ্বালানি দিচ্ছে বা জাল দিচ্ছে এটা মনে হয়। এরপর কি বলা হচ্ছে, এরপর মরিয়া কি বলছে, সিটিং ডাউন অন আ স্টুল অ্যাট দ্য ফায়ার। আগুনের পাশে একটা স্টুল আছে, বা টুল বলি আমরা যেটা বাংলায়, সেই টুলের উপর বসে পড়লো মরিয়া। হি উডন্ট গো দিস ডে অ্যান্ড উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। মরিয়া এসেই প্রথমে আপত্তি জানাচ্ছে। কিসে আপত্তি জানাচ্ছে? বার্টলের সমুদ্র অভিযানে যাওয়া। প্রথমেই বলছে যে ও আজকে যেতে পারবে না, যেভাবে হাওয়া দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে উঠছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে যেভাবে হাওয়া উঠছে, এটা তো আরো জোরালো হাওয়া হতে পারে দক্ষিণ পশ্চিম কোণ, অর্থাৎ এদিক থেকে যদি সমুদ্রের মধ্যে হাওয়া বইতে থাকে, সেই হাওয়া দমকা ঝড়ের ইঙ্গিত দেয়। এইবার এই যে অ্যারান আইল্যান্ডার যারা রয়েছে, এখানকার লোকেরা সায়েন্স অত বোঝে না, কিন্তু এদের প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অনেক বেশি। যখন কম্পাস আবিষ্কার হয়নি, তখন তো মানুষ ধ্রুবতারাকে দেখি দিক নির্ণয় করেছে। যে অঞ্চলের মানুষ যেখানে থাকে, সেই অঞ্চলের মানুষ তাদের মতন করে, নিজেদের মতন করে কিন্তু সমস্ত কিছু গড়ে নেয়। এখানে এরা ওয়েদার ওই তোমার আমার মতো মোবাইল দেখে দেখার জন্য বসে থাকেন। এরা সমুদ্রকে এতদিন ধরে চেনে, এতগুলো বছর জীবনের এখানে কাটিয়েছে, তাই জানে কোন দিক থেকে হাওয়া বইলে সেটা দমকা হাওয়া হতে পারে, সেটা ঝোড়ো হাওয়া হতে পারে, সেটা বিপজ্জনক হাওয়া হতে পারে। আমি তুমি হয়তো আইডিয়া করতে পারবো না, কিন্তু তারা জানে এটা। He won't go this day, ও আজকে যেতে পারবে না। For the young priest will stop him surely, ইয়ং প্রিস্ট অবশ্যই তাকে থামাবে। এইবার দেখো, একটা কথা আমাদের বলতেই হয়, যে বারবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু ভরসা করে যাকে, দ্যাট ইজ ইয়ং প্রিস্ট। কিন্তু সারপ্রাইজিংলি
সবাই ভাবছে ইয়ং প্রিস্ট থামাবে বার্টলেকে, কিন্তু ইয়ং প্রিস্টই থামাচ্ছে না বার্টলেকে। দিস ইজ কল আইরনি। আরো একটা বড় আইরনি দেখতে পাবে। আইরনি কি দেখতে পাবে? ইয়ং প্রিস্ট বলেছিল যে মায়ের প্রার্থনা কোনোদিন ব্যর্থ হতে পারে না, এই দুনিয়ায় ব্যর্থ হতে পারে না বলে কোনো জিনিস নাই। সে মায়ের ভালোবাসায় হোক, মায়ের প্রার্থনায় হোক, সব মাই চায় তার সন্তানদেরকে সারা জীবন আগলে রাখতে, কিন্তু সব মা কি পারে? পারে না। তার মানে কি সেই মা প্রার্থনা করেনি? নিশ্চয়ই করেছে, হয়তো বাকি মায়েদের থেকেও বেশি করেছে, কিন্তু তার সত্ত্বেও সে পারেনি। And this is called the irony of life. এখানে জীবনটাই যেন ব্যঙ্গ হয়ে গেল তাদের কাছে। এখানে ইয়ং প্রিস্টের কথাটাও কিন্তু শেষমেশ আইরনিক্যাল বলি প্রমাণিত হবে। ও যা বলবে তা ঘটবে না, তবু সবাই কিন্তু আশা করে ইয়ং প্রিস্ট বাধা দেবে। এরপর কি বলা হচ্ছে? নোরা তখন বলছে হি উইল নট স্টপ হিম। ইয়ং প্রিস্ট ওকে থামাবে না, মানে বার্টলেকে থামাবে না। And I heard ইমন সিমন and Stephen Petty and Colum Swan saying he would go. এইবার মনে রাখো এই তিনজন হচ্ছে কি তিনটে ব্যক্তি, এই তিন ব্যক্তি কিন্তু বার্টলের সঙ্গে যাচ্ছে সমুদ্র অভিযান করে ওই গালওয়ে ফেয়ারে যাবে ঘোড়া বিচতে। তারাও হয়তো ঘোড়া বিচতেই যাবে, বাট সেটা আমাদের কাছে ক্লিয়ার নয়। কিন্তু মনে রাখতে হবে এই তিনটি আমাদের দাগ দিতে হবে, কারণ বার্টলের সঙ্গে কারা কারা যাচ্ছে এটাও আমাদের এমসিকিউতে দিতে পারে। তাহলে এরা বলেছে যে হ্যাঁ বার্টলে যাবে, বার্টলে ওদেরকে কনফার্ম করেছে যে হ্যাঁ আমি যাব। এরপর কি হচ্ছে? মৌরিয়া বলছে হোয়ার ইজ হি ইটসেলফ, সে কোথায়? আবার দেখো বলেছিলাম না এদের ডায়ালেক্ট আলাদা। আমরা কোনোদিন প্রাণী মানে মানুষের জন্য, প্রাণী নয় মানুষের জন্য ইটসেলফ প্রোনাউন প্রয়োগ করি, আর এরা কিন্তু সবই সেলফ জুড়ে দেয়। দেখো হার যেখানে বলার সেখানে হার সেলফ বলছে, যেখানে ইট বলার সেখানেও ইট সেলফ বলছে, আবার পাশাপাশি ইট তো বলাই চলে না, সে তার যখন ছেলেকে বোঝাচ্ছে। তার মানে কি এটা গ্রামাটিক্যালি এরর? না, এদের গ্রামার নর্মাল গ্রামার হবে না। দিস ইজ দেয়ার ওন গ্রামার অ্যান্ড কলোকুয়াল গ্রামার, চলিত গ্রামার তাদের, চলিত ইংলিশ। এটা তাদের কথ্য ভাষা। এমন আমরা বাংলা অনেক ভাষায় বলি যেগুলো কি পুরোপুরি গ্রামাটিক্যাল ফরম্যাট মেনে বলি না তো, কারণ ওটা আমাদের কথ্য ভাষা। তেমন ভাবে এটাই ওদের কথ্য ভাষা। এখানে ইটসেলফ বলতে কিন্তু বোঝানো হয়েছে বার্টলেকে, এটাও আমরা মার্কিং করে রাখবো। তো মা জিজ্ঞেস করছে বার্টলে কোথায়? নোরা বলছে হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেইলিং ইন দ্য উইক। অর্থাৎ বার্টলে গেছে কোথায়? নিচে, মানে সমুদ্রতে গেছে। ঠিক আছে, সমুদ্রতে কি করতে গেছে? দেখতে যে কোনো জাহাজ এই সপ্তাহে ছাড়বে কিনা। কারণ গালওয়ে ফেয়ারে যাওয়ার জন্য যদি এই সপ্তাহে কোনো জাহাজ ছাড়ে তাহলে ব্যবসা খুব ভালোভাবে হবে, গালওয়ে ফেয়ারে খুব ভালো দামে ঘোড়াগুলো বিক্রি হবে। এইটা আমরা একটু মার্কিং করে রাখবো, কারণ আমাদের এমসিকিউতে দায় অনেক জায়গায় যে আমাদের নাটকের শুরুতে বার্টলে কি করছিল। বার্টলে কি করছিল? ওই যে বোট দেখতে গেছিল, বোট দেখছিল ছাড়বে কিনা, এই সপ্তাহে কেউ যাবে কিনা, এই এত ডিটেলস থেকেই কিন্তু কোশ্চেন দিতে পারে। And I am thinking it won't be long till he is here now. এবং তখন নোরা বলছে আমার মনে হচ্ছে খুব দেরি নাই, সে কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে। For the tides turning at the green head, কারণ ঢেউ এবার গ্রিন হেডের দিকে যাচ্ছে। ওদের বিভিন্ন জায়গার নাম আছে, হোয়াইট হেড, গ্রিন হেড, এরকম। গ্রিন হেডের দিকে যখন টাইড যায় তখন কিন্তু সেটা লো টাইড, অর্থাৎ তখন ভাটা নামে। ঠিক আছে, এবার এই সময় জাহাজগুলো সব পারে লাগবে, তারপর জোয়ারের সময় জাহাজ ছাড়বে, কিন্তু এটাই নিয়ম। জাহাজ তো এইভাবেই ছাড়ে এবং এভাবেই বন্ধ হয়। ভাটার সময় তটে এসে দাঁড়ায়, যেহেতু জল কমে যায় কারণ তট পেয়ে যায়, আবার যখন জোয়ার আসে ঠিক সেই সময় কিন্তু ওরা যাত্রা শুরু করে। তাহলে যেহেতু ঢেউ এখন গ্রিন হেডের দিকে যাচ্ছে, মানে ইটস মিনস ইটস আ লো টাইড ভাটার সময়, তাহলে আমার মনে হয় না বার্টলের আসতে দেরি হবে, কারণ এবার তো তটে দাঁড়িয়ে যাবে, আবার তো কিছুক্ষণ মধ্যে জোয়ার আসবে, এবার তো ছাড়তে হবে, তাই তাড়াতাড়ি আসবে। অ্যান্ড দ্য হুকার্স টাকিং ফ্রম দ্য ইস্ট। এবং কি বলা হচ্ছে যে হুকার অর্থাৎ যে ওই যে তট আমাদের বাঁধবে সে কি করছে না, টাকিং ফ্রম দ্য ওয়েস্ট, ওয়েস্ট আছে তো না, সরি ইস্ট, টাকিং ফ্রম দ্য ইস্ট অর্থাৎ পূর্ব যে বন্দর সেখানে কিন্তু তার নৌকা বাঁধার জন্য প্রস্তুতি নিচ্ছে হুকার। ক্যাথলিন এবার কি বলছে? আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোন। আমি শুনতে পেলাম কারো একটা ফুটস্টেপের আওয়াজ পাওয়া যাচ্ছে। পাসিং মানে এক্ষেত্রে পায়ে হাঁটার আওয়াজ বোঝানো হয়েছে। তাহলে কেউ একজন বিগ স্টোন বলে যেখানে রয়েছে, এবং এই বিগ স্টোনের কাছেই কিন্তু এদের বাড়িটা অবস্থিত, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তো বিগ স্টোনের কাছে এদের বাড়িটা অবস্থিত এবং সেখানে আমি যেন কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছি। ওকে, বেশ। নোরা তখন লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে কি বলছে? হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইন আ হারি।
অর্থাৎ হি মানে বাটলে, বাটলে এখানে আসছে এবং তাকে দেখে মনে হচ্ছে সে খুব দ্রুততার মধ্যে আছে, অর্থাৎ খুব দ্রুত এখানে যার জিনিসপত্র লাগবে নিয়ে সে বেরিয়ে যাবে, এমনটা দেখে তাকে মনে হচ্ছে। এই প্রথমবার এবার এতক্ষণ নাম শুনে আসা বাটলে তার সংলাপ তোমরা পেতে চলেছো। বাটলে কি বলছে তার আগে ব্র্যাকেটে কিছু লেখা রয়েছে, দেখি। কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম। বাটলে যথারীতি ঘরে এসে প্রবেশ করলো এবং ঘরে একবার এদিক ওদিক সব তাকিয়ে দেখে নিল, মানে কিছু একটা সে খুঁজছে। কি খুঁজছে? স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, কিছুটা দুঃখের সঙ্গে এবং শান্তভাবে কিছু একটা বলছে। কি বলছে? হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ। আচ্ছা, ওই নতুন দড়ির টুকরোটা কোথায় গো? তাহলে এবার বুঝতে পারছি বাটলে কি খুঁজছিল, নিউ রোপ, দড়ি। তাহলে বাটলে বাড়িতে ঢুকেই বলছে যে বিট মানে ক্ষেত্রে টুকরো, ওই নতুন দড়ির টুকরোটা কোথায় আছে কেউ বলতে পারবে আমার? ক্যাথলিন ওয়াজ বট ইন কনেমেরা, যেটা ক্যাথলিন কিনে এনেছিল কনেমেরা থেকে। তাহলে এই সেই কনেমেরা জায়গা যেখানে আবার যেতে চলেছে বাটলে। ওকে, অর্থাৎ বাটলে ঘরে ঢুকি খোঁজ করছে দড়িটা কোথায় আছে। কেন দড়ি নিতে চাইছে একটু পর আমরা জানতে পারবো। চলো, এরপরে ক্যাথলিন কি হচ্ছে? ক্যাথলিন কামিং ডাউন, নিচে নেমে এসে, মানে একটা উঁচু জায়গা ছিল, ওই যে কোথায় ছিল, ময়েতে, নিচে নেমে এলো, তো সেখানে নিচে নেমে এসে ক্যাথলিন কি করছে? গিভ ইট টু হিম, এটা ওকে দাও তো। নোরা তাহলে কাকে ইনস্ট্রাকশন করছে? ক্যাথলিন নোরাকে বলছে যে নোরা এনে দড়িটা ওকে দিত, মানে বাটলিকে দিত, ঠিক আছে। ইটস অন দ্য নেইল বাই দ্য হোয়াইট বোর্ডস। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাথলিন পারেনি, ক্যাথলিন ইনস্ট্রাকশন দিচ্ছে নোরাকে কি বলছে? যে ওই যে হোয়াইট বোর্ডটা রয়েছে, হোয়াইট বোর্ডটা যে নেইলস বা যে প্রেকের উপর লাগানো আছে, যেখানে হোয়াইট বোর্ডটা ক্যারি করে আছে, সেই প্রেকের উপরই দড়িটা ঝুলছে, ওটা নিয়ে এসে বাটলেকে দে। এবার মনে রাখবে, আমি বারবার বলেছি এই নাটক ইমেজ ছাড়া বা সিম্বল ছাড়া কথাই বলে না। এই যে রোপ, এটা একটা ভীষণ বড় সিম্বল, একটু পরে জানতে পারবো। এখনো এই পোর্শনটার মধ্যে অনেকগুলো সিম্বল লুকিয়ে আছে। বেশ, একটু পরে নিই, তারপরে আলোচনা করছি। বেশ, আই হাং ইট আপ দিস মর্নিং, আজকে সকালেই আমি দড়িটা ওইখানে তুলে রেখেছি। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, কারণ কালো পাওয়ালা শুকরটা ওটাকে আজকে চিবাচ্ছিল। অ্যান্ড দিস ইজ দ্য ইমেজ। আচ্ছা, মনে রেখো, ইন ক্রিশ্চিয়ানিটি পিগ ইজ দ্য হেভেনলি ক্রিয়েচার, বাট পিগ উইথ ব্ল্যাক ফিট ইজ দ্য অমিনাস ক্যারেক্টার। অমিনাস মানে হচ্ছে গিয়ে ক্ষতিকারক। অ্যান্ড আমি তোমাদের বারবার পড়া থেকেই বলেছি, লিটারেচারে দ্য কালার ব্ল্যাক ইজ ভেরি মাচ অমিনাস। শুধু লিটারেচার নয়, বাড়িতেও দেখবে কোনো শুভ অনুষ্ঠান হলে কালো রং ব্যবহার করা হয় না, বিশেষত বিয়ের সময় দেখবে কিন্তু কোনো কালো রং ব্যবহার করা হয় না, কারণ মনে করা হয় কালো রং দুঃখ ডেকে আনে। ব্ল্যাক ইজ দ্য সিম্বল অফ অমিনাস সিচুয়েশন বা সিম্বল অফ মিজারি। আর লেখকরা জেনে বুঝে কালার ইউজ করেন তাদের লেখায়। তাহলে কেন ইউজ করলেন? নর্মালি তো লেখক বলতে পারতেন না পিগ ওয়াজ ইটিং ইট, একটা শুকর এটা খাচ্ছিল আজ সকালবেলা, এইটুকুই তো বলতে পারতেন, কিন্তু না, পিগ উইথ ব্ল্যাক ফিট কেন ইউজ করলেন? টু ইন্ডিকেট দ্যাট যে সামথিং মিজারেবল ইজ গোয়িং টু হ্যাপেন, কিছু একটা ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে? ঘটনা প্রবাহে সেটা আমরা পাবো, কিন্তু কিছু একটা ঘটতে চলেছে, এটা তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে গেলেন। আবার পাশাপাশি আর একটা জিনিস লক্ষ্য করো, শুকরটা কি করছিল? দড়িটা খাচ্ছিল, দড়িটা চেবাচ্ছিল। তার মানে এটাও কিন্তু একটা ক্ষুধার নিশানকে বা ক্ষুধার সিম্বলকে তুলে ধরছে, যেটা দরিদ্রের সংসারে বা গরিবের সংসারের প্রধান বৈশিষ্ট্য বা প্রধান ক্যারেক্টারিস্টিক, ক্ষুধা। এরপরে কি বলা হচ্ছে দেখি। নোরা গিভিং হিম আ রোপ, নোরা কি করলো না দড়িটা তাকে অর্থাৎ আমাদের বাটলেকে গিয়ে দিয়ে দিল। এরপর কি বলছে? ইজ দ্যাট ইট বাটলে? বলছে বাটলে তুমি এটাই বলছিলে তো, মানে এই দড়িটাই খুঁজছিলে তো? বেশ, মৌরিয়া তখন এদিক থেকে কি বলছে? ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ, তোমার ভালো হবে তুমি ওই দড়িটা এখানে ছেড়ে দাও, ওই দড়িটা তুমি নিও না। বাটলে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, বাটলে টেক্স দ্য রোপ। এই যে কথাগুলো বলছে, অর্থাৎ মরিয়া বলছে ওই যে দড়িটা হ্যাঙ্গিং বাই দ্য বোর্ড অর্থাৎ হোয়াইট বোর্ডের ওখানে ঝুলছে, ওই দড়িটা তুমি নিও না। কিন্তু যথারীতি দেখতে পাচ্ছি বাটলে কিন্তু নিয়ে নিচ্ছে, তার মানে বাটলে মায়ের কথা কানই দিচ্ছে না, যেমনটা হয়ে থাকে। একটা পরিবারে যখন মানুষ বয়স্ক হয় তখন হয়তো বা তার ইম্পর্টেন্স কমে আসে, যেমনটা মরিয়ার কমে এসছে। মরিয়াকে কেউ আর কেয়ার করছে না, বাটলে মা বারণ করা সত্ত্বেও গিয়ে দড়িটা নিয়ে নিল, থোড়াই কেয়ার, এরকম একটা ব্যাপার। এবার কি বলা হচ্ছে দেখো, ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, এটা এই জায়গায় দরকার, এই দড়িটা এখন এই জায়গায় দরকার। আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি, ইফ মাইকেল ইজ ওয়াশড আপ, যদি মাইকেল এখানে ভেসে আসে, টুমোরো মর্নিং
or the next morning or any morning in the week, কিংবা সপ্তাহের যে কোনো একটা সকালে যদি মাইকেলের দেহটা ভেসে আসে, for it's a deep grave we will make him by the grace of God. এবার দেখো, আমি বললাম না যে মা নর্মালি সন্তানের মৃত্যু মুখ কি দেখতে চায়, কিন্তু মরিয়া ইজ মেন্টালি প্রিপেয়ার্ড, কারণ এরকম ঘটনার সম্মুখীন সে আগেও হয়েছে। এতটাই প্রিপেয়ার্ড যে যেখানে বাড়লে ঘোড়া পিছে টাকা আসবে, যেখানে জীবন ধারণ হবে, নিজেদের মুখে অন্ন সংস্থান হবে, সেটার কথা না ভেবে কাল না হলে পরশু কিংবা তারপরে কোনো একদিন যদি মাইকেলের দেহটা ভেসে আসে, তাকে আগে সমাধিস্থ করতে হবে এবং তার কফিনটাকে ডিপে নামানোর জন্য ওই দড়ি দিয়ে বেঁধে তো নামাতে হবে, তো ওই দড়িটা তখন কাজে লাগবে। তাহলে মা কিন্তু ভাবছে বেঁচে থাকার থেকেও বেশি মরে থাকার বিষয়টাকে নিয়ে, কফিনটা কিভাবে নামাবো সেটা নিয়ে মা বেশি ভাবছে, যতটা না ওই দড়িটা লিভিং এর কাজে বা বেঁচে থাকার রসদ জোগাড় করতে কাজে লাগানো যায়। And this is the reality. This is the reality of Aran Islanders. হ্যাঁ, তাদের কাছে মৃত্যুটা অনেক বেশি কাছের জীবনের থেকে, কারণ এতটা সামনে থেকে তারা মৃত্যুকে দেখেছে এবং এতটা সহজেই তারা মৃত্যুকে অ্যাকসেপ্ট করতে পারে। এরপর কি বলা হচ্ছে দেখো, বাটলে কি করছে, বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, দড়িটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে, কিছু একটা বানাচ্ছে। দড়িটা নিয়ে কাজ করতে করতে বলছে, আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইড ডাউন অন দ্য মেয়ার, অর্থাৎ ঘোড়াকে লাগাম দেওয়ার জন্য যে হল্টার মানে লাগাম যেটাকে আমরা বলছি আর কি, হ্যাঁ, সেটা আমার নেই। তো বাটলে কি করছে, ওই দড়িটা দিয়ে লাগাম বা হল্টার তৈরি করছে, ওই মেয়ার মানে যে পুরুষ ঘোড়া তার উপর সে উঠে বসবে, ঠিক আছে, মানে ঘোড়া যেটা রয়েছে তার উপর উঠে বসবে, তো সেটাকে লাগাম দিতে হবে, তো তার জন্য ওই দড়িটা দিয়ে লাগাম বানাচ্ছে। এরপর কি বলছে দেখি, and must go now quickly, এবং আমাকে এখনই যেতে হবে, খুব দ্রুত যেতে হবে। This is the one boat going for 2 weeks or beyond it, এই একমাত্র বোট যেটা 2 সপ্তাহ কিংবা তারও বেশি সময়ের জন্য যাচ্ছে। কোথায় যাচ্ছে? ওই যে গালওয়ে ফেয়ার বা কনেমেরাতে। তাহলে একমাত্র বোট যাচ্ছে, এটা যদি মিস হয়ে যায় তাহলে আমি যেতে পারবো না। আর এটা যদি মিস হয়ে যায় আমি যেতে পারবো না, যে ঘোড়াগুলো বিচতে যাবো সেগুলো বিচতেও পারবো না, এবং ঘোড়া যদি বিচতে না পারি আমাদের খাবার টাকাটাও থাকবে না, অনাহারে দিন কাটাতে হবে আমাদের, কারণ এরা দিন আনা দিন খাওয়া মানুষ। এবার কি বলা হচ্ছে দেখো, and the fair will be a good fair for horses, এবং ওই মেলাটা ঘোড়া বেচার জন্য খুব ভালো মেলা হবে। I heard them saying below, আমি এই কথা বলতে শুনেছি নিচে লোকজনদেরকে, অর্থাৎ যারা গালওয়ে ফেয়ার সম্বন্ধে আইডিয়া আছে তাদের মুখে আমি শুনেছি এই কথাটা বলতে। মরিয়া তখন বলছে, it's a hard thing they will be saying below if the body is washed off and there is no man in it to make the coffin, and I, after giving a big price for the finest white boats you would find in Connemara. দেখো মা কতটা নিষ্ঠুর হয়ে যাচ্ছে, ছেলে যাচ্ছে জীবিকা অর্জনের জন্য, অর্থাৎ যে ছেলে বেঁচে রয়েছে তার জীবনের রসদ জোগাড় করার জন্য, শুধু তার নয় সে তার পরিবারের জন্য এটা করতে যাচ্ছে, অথচ মা তাকে বাধা দিয়ে বলছে যে আমার কথা কে শোনে, আজ যদি তুই বাড়িতে না থাকিস, কাল যদি মাইকেলের দেহটা ভেসে আসে, লোকে কি বলবে যে মাইকেলের দেহটা সমাধি দেওয়ার মতো বাড়িতে একটা পুরুষ নেই। ইয়েস, লোকে কি বলবে, এইখানেই হয়তো সমাজটা আটকে গেছে। একই ব্যাপার, মা সমাজেরই তো একটা অংশ, এবং মায়ের তাই চিন্তা হয় যাতে তার ছেলের অপমান না হয়, তার জন্যই বলছে লোকে যদি বলে মাইকেলের দেহ ভেসে এলো আর বাড়িতে থেকে সমাধিস্থ করার মতো একটা লোক নেই। এরপর কি বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে আর যে হোয়াইট বোর্ডগুলো বলা হচ্ছে কিন্তু ফাইনেস্ট বলা হচ্ছে, মূল্যবান, কনেমেরা থেকে নিয়ে আসা এগুলো। বেশ, এই অবস্থায় মানে মায়ের এই কথা শুনে আমাদের কি মনে হচ্ছে বলতো, মানে অ্যাপারেন্টলি যে কি মনে হচ্ছে না, কি রকম ধরনের মা যে ছেলেকে কাজে যেতে বাধা দিচ্ছে, পাশাপাশি যে ছেলে তার বেঁচে রয়েছে সে জীবিকা অর্জনের জন্য তাদের জন্য করতে চাইছে, অথচ সে এমন মা তার থেকে কোন সন্তান মৃত অবস্থায় বেঁচে আসবে সেটা তার কাছে বড় হয়ে যাচ্ছে। এই বাক্যটা বললে আমাদের তাই মনে হচ্ছে, কিন্তু না, ওই যে বলে না যে আমরা যা সামনে থেকে দেখি সব সময় সেটা সত্য হয় না। দেখেছিল তো ওথেলোও তো দেখেছিল ওপরে যেখান থেকে সন্দেহ বেড়েছিল ডেসডিমোনার ওপর এবং চরম পরিণতি ঘটেছিল মৃত্যুর মধ্য দিয়ে, এখানেও তাই। মরিয়াকে আমরা এখনো চিনতে পারিনি, এখনো পর্যন্ত দেখে তাকে আমাদের মনে হচ্ছে একটা খিটখিটে বদমেজাজি বুড়ি, যে ছোট ছেলে বার্গলের প্রতি যেন কিছুটা অসন্তুষ্ট, সবসময় চায় তাকে ইগনোর করে দিতে। এবার বাটলে তখন কি বলছে, হাউ উড ইট বি ওয়াস্ট অফ, কি করে ভেসে আসবে এটা, and we after looking each day for 9 days, আমি বলেছিলাম না কতদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকিয়ে দেখো 9 দিন ধরেও, এরপরেও কিন্তু মা আশা করে ছেলের দেহটা ভেসে আসবে।
আচ্ছা একবার ভেবে দেখো তো, যে মা তার মৃত ছেলের দেহ ভেসে আসবে বলে এতটা আশা রাখে, সে কি সত্যিই তার জীবিত ছেলের প্রতি এতটাও নিষ্ঠুর হতে পারে? কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য সে বার্টলেকে এরকম কথাগুলো বলছে। 9 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ মাইকেলের দেহ, নিশ্চিতভাবে সে মরেছে। এরপর কি বলা হচ্ছে দেখো, and a strong wind blowing a while back from the west and south, এবং একটা প্রবল হাওয়া বইছে ওয়েস্ট সাউথ থেকে, অর্থাৎ তার বেশিরভাগ চান্স আছে উত্তরের দিকে ভেসে যাওয়া। সে যদি ভেসেও আসে এদিকে সে আসবে না। তুমি কি করে আশা করছো যে আসবে? মরিয়া এবার একটা কথা বলছে দেখো, দুর্দান্ত কথা। কি কথা বলছে? if it is not found itself, that wind is rising the sea and there was a star up against the moon. কি কথা বলছে? যদি এটা খুঁজে না পাওয়া যায় ওটা নয় বাদ দাও, কিন্তু আজকে তো সমুদ্রে হাওয়া উঠছে। তাহলে এবার বুঝতে পারছি কেন বাধা দিচ্ছিল। বলছে মাইকেলকে খুঁজে পাচ্ছি না বাদ দাও, কিন্তু আজকে তো সমুদ্রে ঝড় উঠছে, হাওয়া উঠছে, and there was a star up against the moon. Yes, this is a superstition. সুপারস্টিশন বা কুসংস্কার। কি? যদি স্টার আপ এগেইনস্ট দ্য মুন হয়, অর্থাৎ আকাশে চাঁদের কাছাকাছি তারা আসে, ওদের সুপারস্টিশন ওয়াইজ ওরা মনে করে সেদিন সমুদ্র সব থেকে বেশি উত্তাপ হয়। ঠিক আছে, এটা ওদের সুপারস্টিশন। সুপারস্টিশন বলবো নাকি ওদের জাজমেন্ট বলবো আমরা জানি না, হয়তো অ্যাকচুয়ালি এটাই হয়। যেমন করে আকাশে ধ্রুবতারা থেকে দিক নির্ণয়ের ব্যাপারটা ঘটে। এরপর কি বলা হচ্ছে দেখুন, and it rising in the night, এবং এটা রাত্রিবেলায় আরো বাড়বে। If it was 100 horse or 1,000 horse you had itself, what is the price of 1,000 horses against a son where there is one son only? এবার বললাম না এখনো পর্যন্ত মৌরিয়াকে আমরা চিনতে পারিনি। ইয়েস, কেন সে বারবার বলছে না ওই দইটা নিও না, দইটা নেওয়া যাবে না, না দইটা থাকুক, মাইকেলের দেহ ভেসে আমরা ওটাকে সমাধির কাজে লাগাবো। মাইকেলের সমাধি নিয়ে এতটাও কিন্তু মরিয়া উদ্বিগ্ন নয়। সেও ভালো করে জানে হয়তো বা মাইকেলের দেহ আর পাবো না, কিন্তু যে সন্তানটা তার এখনো বেঁচে রয়েছে তাকে সে আটকাতে চায়। তাই অবশেষে প্রথমে ডাইরেক্টলি না বললো, শেষে সে তাকে ডাইরেক্টলি বলেই ফেললো। হাজার হাজার ঘোড়ার কি মূল্য আছে সেই মায়ের কাছে? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার কি মূল্য আছে সেই মায়ের কাছে, যে মায়ের কাছে তার শেষ সন্তানটাও জীবিত না থাকে? তাই না? তুমি তোমার মাকে একবার জিজ্ঞেস করে দেখো তো, মা তোমার কাছে কোটি টাকা প্রিয় না আমি বেশি প্রিয়? মা কিন্তু প্রথমেই বলবে তুই বেশি প্রিয়। কখনই বলবে না তোমার কাছে, তার মায়ের কাছে কোটি টাকাটা প্রিয়। একজন মায়ের কাছে তার সন্তানের থেকে প্রিয় আর কিছু হতে পারে না। অর্থাৎ বার্টলেকে সে বাধা দিতে চাইছে, ডাইরেক্টলি বলতে পারছে না বার্টলেকে, কিন্তু শেষমেশ আর আটকে রাখতে পারলো না। বলিয়ে দিল হাজার হাজার ঘোড়া নিয়ে গিয়ে বিজলো, লক্ষ লক্ষ টাকা নিয়ে এলো, তার কি মূল্য রইবে যদি তুই না থাকিস? যে মা তার সব হারিয়েছে, তার শেষ সম্বল সন্তানটুকুও যদি তার কাছে না থাকে, টাকা থেকে কি হবে? টাকা তোমাকে ইকোনমিক্যালি স্ট্রং করে দেবে, কিন্তু মেন্টালি তো স্ট্রং করতে পারবে না। পারবে? ওই যে আমাদের খুব রিসেন্ট ঘটনা ঘটে গেল না, যেখানে একটা তোলপাড় ঘটে গেল, 10 লক্ষ টাকা দেওয়া হবে বলা হলো। তাহলে কি পারবে সেই 10 লক্ষ টাকা ওই মেয়েটার জীবনটাকে ফিরিয়ে আনতে, বাবা মার কাছে ওই মেয়েটার ভালোবাসাটা এনে দিতে? পারবে না। টাকা তোমাকে ইকোনমিক্যালি কিছু সুখ স্বাচ্ছন্দ্য দেবে, মেন্টালি কোনোদিন সুখ দিতে পারবে না। তাহলে এতক্ষণে আমাদের কাছে পরিষ্কার হলো কি কারণে মৌরিয়া বারবার বার্টলেকে এই কথাটা বলছিল যে না আনিস না।